নমস্কার। সংস্কৃত বর্তিকা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা ডাব্লিউবি সেট, যেটি গত 14ই ডিসেম্বর অনুষ্ঠিত হলো 27তম, তার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রথম ভাগে আমরা প্রথম 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভাগে আমরা বাকি 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, महाभाष्यानुसारतः शब्दानुशासनस्य प्रयोजनमध्ये नास्ति। অর্থাৎ মহাভাষ্য অনুসারে শব্দানুশাসনের প্রয়োজনগুলির মধ্যে কোনটি নয়? তো মহাভাষ্যের পস্পসান্নিকে পতঞ্জলি ব্যাকরণ অধ্যয়নের 5টি মুখ্য প্রয়োজনের কথা বলেছেন। সেটি বলতে গিয়ে উনি বলেছেন, কানি পুনঃ শব্দানুশাসনস্য প্রয়োজনানি রক্ষোহাগম লঘ্ভ সন্দেহাঃ প্রয়োজনম। অর্থাৎ রক্ষা, উহ, আগম, লঘু এবং অসন্দেহ, এই 5টি হচ্ছে ব্যাকরণ অধ্যয়নের মুখ্য প্রয়োজন। তো এইখানে অপশানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন ডি, বিজ্ঞানম, এটি এই 5টি মুখ্য প্রয়োজনের মধ্যে নেই। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরবর্তী প্রশ্নে আসা যাক। কৌটিল্যার্থশাস্ত্রে নিঃসৃষ্টার্থः দূতः। অর্থাৎ কৌটিল্য অর্থশাস্ত্র অনুসারে নিঃসৃষ্টার্থ দূত কোনটি? তো অর্থশাস্ত্রের দূত প্রণিধি প্রকরণে কৌটিল্য 3 প্রকার দূতের কথা বলেছেন: নিঃসৃষ্টার্থ, পরিমিতার্থ এবং শাসনহরহ। তো নিঃসৃষ্টার্থ দূত কোনটি? না অমাত্য সম্পদোপেতঃ। অর্থাৎ যেই দূতের অমাত্য অথবা অর্থাৎ মন্ত্রীর সমান গুণ থাকে যেই দূতের মধ্যে। দ্বিতীয় প্রকার পরিমিতার্থ, সে হচ্ছে পাদগুণহীন, অর্থাৎ নিঃসৃষ্টার্থ দূতের থেকে 1/4 গুণ এর কম থাকে। এবং তৃতীয় প্রকার হচ্ছে শাসনহরহ, অর্ধগুণহীন, অর্থাৎ নিঃসৃষ্টার্থ দূতের থেকে অর্ধেক গুণ এই শাসনহর দূতের কম থাকে। তাহলে এখানে অপশনে দেখতে পাচ্ছি আমরা অপশন এ, অমাত্য সম্পদোপেতঃ, এটি হচ্ছে নিঃসৃষ্টার্থ দূত। পরের প্রশ্ন, বীররসস্য স্থায়ী ভাবঃ কঃ। তো নাট্যশাস্ত্রে ভরতমুনি 8টি রসের কথা বলেছেন এবং তাদের স্থায়ী ভাবের কথাও বলেছেন। তো এই বীর রস, তার স্থায়ী ভাব হচ্ছে উৎসাহ। তাই এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আর অন্যান্য যে অপশনগুলি আছে, রতি, রতি হচ্ছে সিঙ্গার রসের স্থায়ী ভাব, শোক, শোক হচ্ছে করুণ রসের স্থায়ী ভাব, এবং ক্রোধ, ক্রোধ হচ্ছে রৌদ্র রসের স্থায়ী ভাব, এবং অন্যান্যগুলি এই চার্টের মধ্যে দেওয়া আছে। পরের প্রশ্ন, কলিযুগে কিম তাবৎ পরম ইতি মনুনা উচ্যতে। অর্থাৎ কলিযুগে কোনটি পরম বা শ্রেষ্ঠ মনুর মতে? তো মনুস্মৃতির প্রথম অধ্যায়ে 86 অর্থাৎ 86 নম্বর শ্লোকে 4টি যুগে কোন কোনগুলি শ্রেষ্ঠ সেটি নিয়ে বলা আছে। কি বলা আছে? তপঃ পরম কৃতযুগে ত্রেতায়াম জ্ঞানমুচ্যতে, দ্বাপরে যজ্ঞমেবাহুর দানমেকম কলৌ যুগে। অর্থাৎ সত্য যুগে বা কৃতযুগে তপস্যা হচ্ছে পরম বা শ্রেষ্ঠ, ত্রেতা যুগে জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ, দ্বাপর যুগে যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ, এবং কলিযুগে দান হচ্ছে পরম বা শ্রেষ্ঠ। তো এখানে অপশন সি অর্থাৎ দানম, এটি হচ্ছে কলিযুগে পরম মনুর মতে। পরবর্তী প্রশ্ন, খারবেলঃ কিম নাম জনপদম গর্ধবনঙ্গলেন কাসয়তি। অর্থাৎ কলিঙ্গরাজ যে খারবেল, তিনি কোন জনপদটিকে গাধার নাঙ্গল দিয়ে চাষ করেছিলেন? কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা শিলালিপির 11তম পংক্তিতে এর উল্লেখ পাওয়া যায়। সেখানে কি আছে? পিথুন্ডম গধবনঙ্গলেন কাসয়তি। অর্থাৎ পিথুন্ড নামক যে নগরটি, তিনি সেটিকে গাধার হাল দিয়ে চাষ করেছিলেন। অপমান করার জন্য অবশ্যই তিনি এরকম করেছিলেন। তাহলে এখানে অপশন বি অর্থাৎ পিথুন্ডম, এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, তুল্যাস্য প্রয়ত্নম সবর্ণম ইত্যত্র প্রয়ত্ন শব্দস্য অর্থः।
অর্থাৎ তুল্যাস্য প্রয়ত্ন সবর্ণ তুল্যাস্য প্রয়ত্নম সবর্ণম, এই যে সূত্রটি আছে, পাণিনীয় সূত্রটি, এখানে প্রয়ত্ন শব্দের কি অর্থ? তো সিদ্ধান্ত কৌমুদীতে এই সূত্রের বৃত্তিতে বলা আছে, তালবাদি স্থানম আভ্যন্তর প্রয়ত্নশ্চ ইতি এতদ্বয়ম यस्य येन তুল্যম তন্মিথা সবর্ণ সঙ্গম স্যাৎ। অর্থাৎ তালবাদি স্থান এবং আভ্যন্তর প্রয়ত্ন এই দুটি যার যার সাথে তুল্য। তাহলে এখানে এই যে আভ্যন্তর প্রয়ত্ন বা আভ্যন্তর যত্ন, ডি যে অপশনটি আছে সেটি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এই তুল্যাস্য প্রয়ত্নম সবর্ণম, এখানে প্রয়ত্ন শব্দের দ্বারা আভ্যন্তর যত্ন বা আভ্যন্তর প্রয়ত্নের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, যেষামিতি তন্বা সুসুজানः ইতি মন্ত্রাংশः ঋগ্বেদে কস্মিন সূক্তে আমনাতः। এই যে মন্ত্রের অংশটি দেওয়া হয়েছে এটি ঋগ্বেদের কোন সূক্তে আছে? তো এটি ঋগ্বেদের দশম মণ্ডলীর 34 নম্বর সূক্ত, যে অক্ষ সূক্ত, তার 6 নম্বর মন্ত্রের অংশ। মন্ত্রটি কিভাবে শুরু হচ্ছে? যে সভামেতি কিতভঃ পৃচ্ছমানো যেষামিতি তন্বা সুসুজানः ইত্যাদি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ অক্ষ সূক্তে। পরের প্রশ্ন, নিরঙ্গুলম ইত্যত্র কः সমাসः। নিরঙ্গুলম এখানে কি সমাস? তো তৎপুরুষস্যাঙ্গুলেः সংখ্যাব্যয়াদেः এই সূত্রের দ্বারা নির্গতম আঙ্গুলিভ্যঃ এই বিগ্রহ বাক্যে নিরঙ্গুলম এই সমাসটি হয়। তাহলে তৎপুরুষ বা প্রাদি তৎপুরুষ, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, यत्र व्यङ्ग्यार्थः বাচ্যার্থাপেক্ষয়া অপ্রধানः তত্র কীদৃশম কাব্যম। অর্থাৎ যেখানে ব্যঙ্গ্যার্থ বাচ্যার্থের অপেক্ষায় অপ্রধান, সেখানে কি প্রকার কাব্য? তো কাব্য প্রকাশে 3 প্রকার কাব্যের উল্লেখ আছে, ধ্বনি কাব্যম, গুণীভূত ব্যঙ্গ্য কাব্যম আর চিত্রকাব্যম। তার মধ্যে ধ্বনি কাব্যকে উত্তম, পরেরটিকে মধ্যম কাব্য এবং চিত্র কাব্যকে অধম কাব্য হিসাবে বলা হয়েছে। তো কাব্য প্রকাশের এই যে সূত্র অতাদৃশী গুণীভূত ব্যঙ্গ্যম ব্যঙ্গ্যে তু মধ্যমম, এর বৃত্তিতে বলা হয়েছে यत्र व्यङ्ग्यम् अप्रधानमेव सचमत्कारी वाच्यार्थापेक्षया तद्गुणीभूत व्यङ्ग्यम नाम मध्यम काव्यम। অর্থাৎ এই যে গুণীভূত ব্যঙ্গ্য কাব্যে কি থাকে না, ব্যঙ্গ্যার্থ বাচ্যার্থাপেক্ষায় অপ্রধান থাকে, ব্যঙ্গ্যম অপ্রধানমেব, অর্থাৎ ব্যঙ্গ্যম অপ্রধান থাকে বাচ্যার্থাপেক্ষায়। তাহলে এখানে অপশন বি অর্থাৎ গুণীভূত ব্যঙ্গ্য কাব্যম হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মৌর্যযুগীয় ব্রাহ্মীলিপ্যাম অয়ম বর্ণः ন দৃষ্টः। অর্থাৎ মৌর্যযুগীয় ব্রাহ্মী লিপিতে এর মধ্যে কোন বর্ণটি দেখা যায় না? তো মৌর্য যুগের ব্রাহ্মী লিপিতে, অর্থাৎ বিশেষ করে সম্রাট অশোকের লিপিতে ঋকার বর্ণটি দেখা যায় না, কারণ মৌর্য যুগের শিলালিপিগুলি মূলত প্রাকৃত ভাষায় লেখা ছিল, আর প্রাকৃত ভাষায় সংস্কৃতে যে ঋ এই ধ্বনিটি নেই। তাই এখানে অপশন সি অর্থাৎ ঋ এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ষট্সাহস্রী সংহিতা ইতি পদেন কিম শাস্ত্রম অভিহিতম। অর্থাৎ ষটসাহস্রী সংহিতা এই পদের দ্বারা কোন শাস্ত্রকে বলা হয়েছে? তো ভরত মুনির রচিত যে নাট্যশাস্ত্র তাকে ষটসাহস্রী সংহিতা বলা হয়, কারণ এই গ্রন্থে প্রায় 6000 শ্লোক রয়েছে। তাহলে অপশন সি অর্থাৎ নাট্যশাস্ত্রম হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কাব্যস্য আত্মা স এব অর্থঃ অত্র কীদৃশ অর্থ উদ্দিষ্টঃ। এখানে কোন প্রকার অর্থের কথা বলা হয়েছে? তো এই অংশটি ধন্যালোকের পঞ্চম কারিকা থেকে নেওয়া হয়েছে, কাব্যস্য আত্মা স এব অর্থস্তদা চাদি কবেহ পুরা ইত্যাদি শ্লোক থেকে। তো স এব অর্থ কোন অর্থ? তো পূর্ববর্তী শ্লোকে গেলে আমরা দেখতে পারবো প্রথম চরণে রয়েছে প্রতীয়মানম পুনরন্য দেব বস্ত্বস্তি বাণীষু মহাকবিনাম। এই যে প্রতীয়মান যে বস্তুটি রয়েছে মহাকবিদের বাণীদের মধ্যে, সেটিকেই কাব্যের আত্মা রূপে বলা হয়েছে। কাব্যস্য আত্মা ধ্বনিঃ ইতি স এব ধ্বনিঃ প্রতীয়মানার্থ ইতি উচ্যতে। তাহলে এই যে স এব অর্থ, এখানে কোন প্রকার অর্থের কথা বলা হয়েছে? এখানে প্রতীয়মানার্থের কথা বলা হয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর, প্রতীয়মানার্থ। পরবর্তী প্রশ্ন, মোক্ষ সাধনেষু ত্রিরত্নেষু ন পরিগণিতম। অর্থাৎ মোক্ষ সাধনের যে
ত্রিরত্নের কথা বলা হয় তার মধ্যে কোনটি পরিগণিত নয়? তো জৈন দর্শন অনুসারে মোক্ষ প্রাপ্তির জন্য তিনটি রত্নের কথা বলা হয়েছে। তত্ত্বার্থ সূত্রে এটি পাওয়া যায়, কি আছে না, সম্যক জ্ঞান দর্শন চরিত্রাণি মোক্ষ মার্গ, অর্থাৎ সম্যক দর্শন, সম্যক জ্ঞান আর সম্যক চারিত্রম। তাহলে কোনটি উত্তর? সম্যক ব্যায়ামঃ, এটি এর মধ্যে পরিগণিত নেই, তাই সঠিক উত্তর হচ্ছে বি, সম্যক ব্যায়ামঃ। পরের প্রশ্ন, দূরান্তিকার্থেভ্যঃ কা বিভক্তির ন যুজ্যতে, অর্থাৎ দূর এবং নিকট বাচক শব্দের উত্তর কোন বিভক্তি হয় না? তো পাণিনির সূত্র দূরান্তিকার্থেভ্যো দ্বিতীয়া চ, এই সূত্র অনুসারে দূর বা নিকট শব্দের উত্তর বিকল্পে দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে যখন দ্বিতীয় বিভক্তি হয় না তখন কি হয়? তখন চ এই শব্দর দ্বারা আগের সূত্র থেকে পঞ্চমী এবং তৃতীয়া বিভক্তি অনুবৃত্ত হয়। তাহলে কি কি বিভক্তি হচ্ছে এখানে? দ্বিতীয় বিভক্তি, পঞ্চমী বিভক্তি এবং তৃতীয়া বিভক্তি। তাহলে কোন বিভক্তি হচ্ছে না? এখানে চতুর্থী বিভক্তি হচ্ছে না। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চতুর্থী। পরবর্তী প্রশ্ন, প্রাগ ইয়াস্কো নিরুক্তকারः কः, অর্থাৎ ইয়াস্কের পূর্ববর্তী নিরুক্তকার কে? তো মহর্ষি ইয়াস্ক তার নিরুক্ত গ্রন্থে পূর্ববর্তী অনেক আচার্যদের মত উল্লেখ করেছেন। এনাদের মধ্যে ঔদম্বরায়ণ হচ্ছেন অন্যতম। তাই এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কঙ্ক ইতি নামান্তরেণাপি মহাভারতে কः পরিচীয়তে, অর্থাৎ কঙ্ক এই নামে মহাভারতে কে পরিচিত? তো কঙ্ক এই নামে যুধিষ্ঠির পরিচিত। এখানে উল্লেখ্য, বিরাট পর্বে পাণ্ডবদের 13 বছর বনবাসের পর 1 বছর অজ্ঞাতবাস করতে হয়েছিল। সেই সময় পাণ্ডবরা ছদ্মনাম ধারণ করে এবং ছদ্মবেশ ধারণ করে বিরাট রাজার রাজ্যে ছিলেন। সেখানে যুধিষ্ঠির এই কঙ্ক এই নামটি ধারণ করে বিরাট রাজার সভাসদ এবং তার পাশা খেলার সঙ্গী হিসাবে ছদ্মবেশে ছিলেন। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, তত্ত্বমসি ইত্যত্র কীদৃশী লক্ষণা, তত্ত্বমসি এখানে কি প্রকার লক্ষণা? তো এখানে জহদাজহদ লক্ষণা বা ভাগ ত্যাগ লক্ষণা রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভাষা প্রণীত দূত ঘটোৎকচস্য কস্মিন রূপকে অন্তর্ভাবঃ, তো সংস্কৃত নাট্যশাস্ত্রে 10 প্রকার রূপকের বর্ণনা আছে। এর মধ্যে মহর্ষি ভাসের প্রণীত যে দূত ঘটোৎকচ, এটি ব্যায়োগে অন্তর্ভাব। কারণ হচ্ছে এটি একাঙ্ক। ভাস প্রণীত দূত ঘটোৎকচ এটি একাঙ্ক, আর একাঙ্ক ব্যায়োগ হয়ে থাকে। নাটক হতে গেলে কমপক্ষে 5টি অঙ্ক থাকতে হয়, সমবকারে 3টি অঙ্ক এবং ইহা মৃগে 4টি অঙ্ক থাকে। তাই এটি একটি ব্যায়োগ। তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সাংখ্য মতে সংসরতি বধ্যতে মুচ্যতে চ, অর্থাৎ সাংখ্য মতে সংসরণ, বন্ধ, মুক্তি ইত্যাদি কার হয়? তো সাংখ্য কারিকার 62 নম্বর কারিকাতে এটি উল্লেখ পাওয়া যায়। দ্বিতীয় চরণে আমরা দেখতে পাবো সংসরতি বধ্যতে মুচ্যতে চ নানাশ্রয়া প্রকৃতি, অর্থাৎ সংসরণ, বন্ধ, মুক্তি ইত্যাদি নানাশ্রয়া প্রকৃতির ঘটে থাকে। তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, উপকৃষ্ণম ইতি পদস্য অলৌকিক বিগ্রহ, অর্থাৎ উপকৃষ্ণ এই পদের অলৌকিক বিগ্রহ কি? তো পাণিনি ব্যাকরণে সমাস প্রক্রিয়ায় 2 প্রকারের বিগ্রহ বাক্য হয়। একটা হচ্ছে লৌকিক বিগ্রহ, একটা হচ্ছে অলৌকিক বিগ্রহ। লৌকিক বিগ্রহ অর্থাৎ সাধারণ অর্থ, এবং অলৌকিক বিগ্রহ সেটি ব্যাকরণগত রূপ। লৌকিক বিগ্রহ উপকৃষ্ণম এর লৌকিক বিগ্রহ হচ্ছে কৃষ্ণস্য সমীপম, আর অলৌকিক বিগ্রহ কি এর? অলৌকিক বিগ্রহ হচ্ছে কৃষ্ণ গস উপ, যেহেতু ষষ্ঠী আছে তাই গস। তাহলে এখানে সঠিক উত্তর কি? অপশন সি, উপকৃষ্ণ এই পদের অলৌকিক বিগ্রহ হচ্ছে কৃষ্ণ গস উপ। পরবর্তী প্রশ্ন, সন্দর্ভেষু দশরূপকম শ্রেয়ঃ ইতি কস্মিন গ্রন্থে প্রতিপাদিতম, তো আচার্য বামন তার কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থের প্রথম অধিকরণের 3য় অধ্যায়ে এটি বলেছেন।
যে সন্দর্ভেষু দশরূপকম শ্রেয়ঃ। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কাব্যালঙ্কার সূত্রবৃত্ত। পরের প্রশ্ন, असत्कार्यवादः कस्य सिद्धान्तविशेषः? असत्कार्यবাদ কাদের সিদ্ধান্ত বিশেষ? তো অসৎকার্যবাদ হচ্ছে বৈশেষিক দর্শনের সিদ্ধান্ত বিশেষ, বৈশেষিকদের। তারা আরম্ভবাদ বা অসৎকার্যবাদ স্বীকার করে। তাদের মতে ঘট মৃত্তিকাতে পূর্বে থাকে না, কিন্তু কুলালাদির ব্যাপারের দ্বারা নতুনভাবে ঘটের সৃষ্টি হয়। এদের মতে কার্য সৃষ্টির আগে কারণের মধ্যে নিহিত থাকে না, যেটা সাংখ্যরা মনে করেন। তাই এখানে অসৎ কার্যবাদ বৈশেষিক দর্শনের সিদ্ধান্ত বিশেষ। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শোকঃ শ্লোকত্বম আগতঃ কস্য শোকঃ? অর্থাৎ এই যে অংশটি তুলে ধরা হয়েছে শোকঃ শ্লোকত্বম আগতঃ, এখানে কার শোকের কথা বলা হয়েছে? তো রামায়ণের আদিকাণ্ডে বর্ণিত আছে যে একদিন তমসা নদীর তীরে ঋষি বাল্মীকি এক ব্যাধ কর্তৃক ক্রঞ্চ পাখির হত্যা দেখেন, এবং সেখানে তার শোকবশত যে প্রথম লৌকিক শ্লোক মা নিষাদ প্রতিষ্ঠাত্বম আগমঃ শাশ্বতী সমা ইত্যাদি যে প্রথম লৌকিক শ্লোক তার মুখ থেকে নির্গত হয়। তো এখানে কার শোকের কথা বলা হয়েছে? মহর্ষি বাল্মীকির। আর মহর্ষি বাল্মীকিকে আদিকবি হিসাবেও আমরা জেনে থাকি। তাই এখানে অপশন বি, আদি কবেহ শোকঃ, এটি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্রহ্মসূত্রে ব্রহ্মণঃ তটস্থ লক্ষণম অস্তি। ব্রহ্মসূত্রে ব্রহ্মের তটস্থ লক্ষণ কি? তো বেদান্ত দর্শনে ব্রহ্মের দুই প্রকার লক্ষণের কথা বলা হয়েছে। একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, যা ব্রহ্মের নিজস্ব স্বাভাবিক রূপ বা নিজস্ব রূপ, যেমন সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম ইত্যাদি। আর দ্বিতীয়টি হচ্ছে তটস্থ লক্ষণ, যা ব্রহ্মের স্বরূপ নয়, কিন্তু কোনো বিশেষ কাজ বা গুণের মাধ্যমে তাকে নির্দেশ করা হয়, যেমন জন্মাদ্যস্য যতঃ ইত্যাদি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জন্মাদ্যস্য যতঃ, এটি ব্রহ্মের তটস্থ লক্ষণ। আর বাকিগুলি সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সচ্চিদানন্দম ব্রহ্ম, বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম ইত্যাদি হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। পরের প্রশ্ন, আদিত্য সম্প্রদায় সম্প্রদায় সম্বন্ধ বেদ বিশেষ, অর্থাৎ আদিত্য সম্প্রদায় সম্বন্ধ বেদ বিশেষ কোনটি? তো যজুর্বেদের দুটি শাখা রয়েছে, কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদকে ব্রহ্ম সম্প্রদায় বলা হয়, আর শুক্ল যজুর্বেদকে আদিত্য সম্প্রদায় বলা হয়। তাহলে এখানে আদিত্য সম্প্রদায় সম্বন্ধ বেদ বিশেষ কোনটি? শুক্ল যজুর্বেদ। পরের প্রশ্ন, কুমার সম্ভবা কুমার সম্ভব মহাকাব্যানুসারেণ মৈনাকস্য সহোদরী কা? অর্থাৎ কুমার সম্ভব মহাকাব্য অনুসারে মৈনাকের সহোদরী কে? তো মহাকবি কালিদাস রচিত কুমার সম্ভবে বর্ণিত আছে যে মহারাজ পর্বতরাজ হিমালয় এবং তার পত্নী মেনা, তাদের দুটি সন্তান ছিল। তাদের পুত্র হচ্ছে মৈনাক এবং পুত্রী হচ্ছে পার্বতী। তাই পার্বতী হচ্ছে মৈনাকের সহোদরী। তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ত্রিপাদস্যামৃতং দিবি ইতি মন্ত্রঃ উপলভ্যতে ঋক্সংহিতায়াः। ত্রিপাদস্যামৃতং দিবি এই মন্ত্রটি ঋক্সংহিতার কোন সূক্তে উপলব্ধ? তো এই মন্ত্রটি ঋগ্বেদের দশম মণ্ডলে বিদ্যমান যে পুরুষ সূক্ত তার তৃতীয় মন্ত্র। সম্পূর্ণ মন্ত্রটি কি? এতাবানস্য মহিমা তোজ্যায়াংশ্চ পুরুষঃ পাদৌস্য বিশ্বা ভূতানি ত্রিপাদস্যামৃতং দিবি। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ পুরুষ সূক্তে। পরের প্রশ্ন, বালগঙ্গাধর তিলককৃতে ওরিয়ন ইতি গ্রন্থে ঋগ্বৈদিক মন্ত্রাणां রচনকালः ন্যূনতয়া। বালগঙ্গাধর তিলক রচিত যে ওরিয়ন নামক গ্রন্থটি রয়েছে, সেখানে ঋগ্বৈদিক মন্ত্রের কাল ন্যূনতম কত খ্রিস্টপূর্বাব্দ? তো বালগঙ্গাধর তিলক তার বইতে ঋগ্বৈদিক বৈদিক কালকে চারটি ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে অদিতি কাল, একটা হচ্ছে মৃগশিরা কাল, একটা হচ্ছে কৃত্তিকা কাল, আর একটা হচ্ছে অন্তিম কাল। তো বালগঙ্গাধর তিলকের মতে ঋগ্বেদের যে মুখ্য মন্ত্রগুলি তার রচনা মৃগশিরা কালে হয়েছিল। তাই
এটি 4000 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মান্ডুকেয় শাখা কেন বেদেন সম্বদ্ধা? মান্ডুকেয় শাখা কোন বেদের সাথে সম্বদ্ধ? তো শৌনকের চরণগৃহে ঋগ্বেদে 5টি শাখার উল্লেখ পাওয়া যায়। সেগুলি হচ্ছে সাকাল, বাষ্কল, আশ্বালায়ন, সাংখ্যায়ন, মান্ডুকেয়। তাই এটি ঋগ্বেদের সাথে সম্বদ্ধ। তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অর্থক্রিয়াকারিত্বম সত্ত্বম ইতি কস্মিন দর্শনে উপলভ্যতে? তো এই যে অর্থক্রিয়াকারিত্বম সত্ত্বম, এটি বৌদ্ধ দর্শনের প্রমুখ সিদ্ধান্ত। বিশেষ করে বৌদ্ধ যে দার্শনিক ধর্মকীর্তি, তিনি তার মত যে অর্থক্রিয়াকারিত্ব সত্য, তাই এটি বৌদ্ধ দর্শনে উপলব্ধ। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিশ্বনাথ কবিরাজ মতানুসারম কাব্যস্য উৎকর্ষ হেতুভূতা ভবন্তি? অর্থাৎ বিশ্বনাথ কবিরাজের মতানুসার কাব্যের উৎকর্ষ হেতুভূত কোনটি হয়? তো বিশ্বনাথ কবিরাজের মতে গুণ, অলঙ্কার এবং রীতি হচ্ছে কাব্যের উৎকর্ষ হেতুভূত। তিনি সাহিত্য দর্পণে রসকে কাব্যের আত্মা হিসাবে বলেছেন এবং তিনি তারপর অন্যান্য উপাদানের ভূমিকা বর্ণনা করেছেন। তার মধ্যে গুণ, অলঙ্কার এবং রীতি রয়েছে। এই তিনটি সম্মিলিতভাবে কাব্যের উৎকর্ষ সাধন করে। তাই অপশন বি অর্থাৎ গুণালঙ্কার রীতয়ঃ এটি হচ্ছে সঠিক উত্তর। তাই বিশ্বনাথ কবিরাজ মতানুসারম কাব্যস্য হেতুভূতাঃ ভবন্তি গুণালঙ্কার রীতয়ঃ। পরের প্রশ্ন, কেন राज्ञा अनुरुद्धः सन् हेमचन्द्रसूरिणा हैमव्याकरणग्रन्थः प्रणीतः? কোন রাজার দ্বারা অনুরুদ্ধ হয়ে হেমচন্দ্রসূরি হৈম ব্যাকরণ রচনা করেন? তো গুজরাটের চালুক্য রাজা জয়সিংহ সিদ্ধরাজ মালব জয়ের পর তিনি ভোজরাজের ব্যাকরণ গ্রন্থ দেখে মুগ্ধ হন এবং তারপর তিনি নিজের রাজ্যে ওই রকম একটি ব্যাকরণ গ্রন্থ রচনার জন্য হেমচন্দ্র সূরিকে অনুরোধ করেন। তাই তার অনুরোধেই অর্থাৎ রাজা জয়সিংহ সিদ্ধরাজের অনুরোধে হৈম ব্যাকরণ রচিত হয়। পরের প্রশ্ন, কনিষ্কस्य तृतीय राज्यवर्षीये सारनाथ बौद्ध प्रतिमाभिलेखे का भिक्षुणी उल्लिखिता? সম্রাট কনিষ্কের রাজত্বের তৃতীয় বর্ষের সারনাথ বৌদ্ধ প্রতিমা লিপিতে ভিক্ষুবল কর্তৃক একটি বোধিসত্ত্ব মূর্তি স্থাপনের কথা বলা হয়েছে। এখানে বুদ্ধিমিত্রা নামক একজন ভিক্ষুণীর উল্লেখ পাওয়া যায়। তাহলে অপশন বি অর্থাৎ বুদ্ধিমিত্রা এখানে হচ্ছে সঠিক উত্তর। এই বুদ্ধিমিত্রাকে ত্রিপিটকজ্ঞা হিসাবে বর্ণনা করা হয়, অর্থাৎ যিনি ত্রিপিটক জানেন। পরের প্রশ্ন, সত্যম বদ ধর্মম চর ইতি বাক্যম কস্যাম উপনিষদি আমনায়তে? তো এই বাক্যটি তৈত্রীয় উপনিষদের শিক্ষাবল্লীর একাদশতম অনুবাকে রয়েছে। সত্যম বদ ধর্মম চর স্বাধ্যায়ান মা প্রমদঃ ইত্যাদি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ তৈত্রীয় উপনিষদি। পরবর্তী প্রশ্ন, তর্কস্য উদাহরণম প্রস্তুয়তাম, অর্থাৎ তর্কের উদাহরণ এগুলির মধ্যে কোনটি? তো ন্যায় দর্শন অনুসারে ত্রিবিধ অযথার্থ অনুভব, সংশয়, বিপর্যয় ও তর্ক। সেখানে তর্কের সম্বন্ধে বলতে গিয়ে অন্নম ভট্ট বলেছেন, ব্যাপ্য রূপেণ ব্যাপকারোপস্তর্কঃ যথা यदि বহ্নির ন স্যাৎ তর্হি ধূমোপি ন স্যাদিতি। এটি তাহলে এটি অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। यदि বহ্নির ন স্যাৎ তর্হি ধূমোপি ন স্যাদ্ ইতি, এটি হচ্ছে তর্কের উদাহরণ। অন্বয়স্য কিম লক্ষণম, অর্থাৎ অন্বয়ের কি লক্ষণ? ন্যায়শাস্ত্রে কার্যকারণ সম্বন্ধ বা ব্যাপ্তি নির্ণয়ের ক্ষেত্রে অন্বয় ব্যতিরেক পদ্ধতি ব্যবহৃত হয়। অন্বয় পদ্ধতি কি? তৎসত্ত্বে তৎসত্ত্বম, আর ব্যতিরেক পদ্ধতি কি? তদভাবে তদভাব। তাহলে এখানে অপশন এ অর্থাৎ তৎসত্ত্বে তৎসত্ত্বম এটি হচ্ছে অন্বয়ের লক্ষণ। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন, বেদান্ত মতে শীতোষ্ণ দ্বন্দ্ব সহিষ্ণুতা এব উচ্যতে, অর্থাৎ বেদান্ত মতে শীতোষ্ণ দ্বন্দ্ব সহিষ্ণুতা কোনটিকে বলা হয়?
তো বেদান্ত সার গ্রন্থে সাধন চতুষ্টয়ের অন্তর্গত সমাধি ষটক সম্পত্তির আলোচনায় তিতিক্ষা রয়েছে। সেইখানে তিতিক্ষার সংজ্ঞাই বলা হয়েছে শীতোষ্ণাদি দ্বন্দ্ব সহিষ্ণুতা তিতিক্ষা, অর্থাৎ শীতোষ্ণাদি দ্বন্দ্ব সহিষ্ণুতা হচ্ছে তিতিক্ষা। অর্থাৎ শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইত্যাদি পরস্পর বিরোধী যে অবস্থা বা দ্বন্দ্ব, এটিকে সহ্য করার ক্ষমতাকে বেদান্তে তিতিক্ষা বলা হয়। তাহলে এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ वेदांत मते शीतोष्णादि द्वंद्व सहिष्णुता तितिक्षा इति उच्यते। পরের প্রশ্ন, দর্শ পূর্ণমাসৌ কস্য यागस्य প্রকৃতিভূতৌ, অর্থাৎ দর্শ পূর্ণমাস এটি কোন যাগের প্রকৃতি যাগ? তো মীমাংসা দর্শনে বৈদিক কর্মকাণ্ডে দুই প্রকার যাগের কথা বলা হয়েছে, একটা হচ্ছে প্রকৃতি যাগ, একটা হচ্ছে বিকৃতি যাগ। তো দর্শ পূর্ণমাস হচ্ছে সমস্ত ইষ্টি যাগের প্রকৃতি যাগ, যেমন পুত্রেষ্টি কার্যেষ্টি ইত্যাদি। তাহলে অপশন এ অর্থাৎ ইষ্টি যাগস্য প্রকৃতিভুক্তৌ দর্শপূর্ণমাস্য যাগ, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মহাভাষ্যস্য কৈয়ট প্রণীত প্রদীপটিকায়াः নাগেশ কৃতম ভাষ্যম কিম নামধেয়ম, অর্থাৎ মহাভাষ্যের উপর কৈয়টের প্রণীত যে প্রদীপ টিকা, তার উপর নাগেশের কৃত যে ভাষ্য, সেটির কি নাম? তো মহাভাষ্যের উপর টিকার পরম্পরা এরকম যে মূল গ্রন্থ হচ্ছে পতঞ্জলি বিরচিত মহাভাষ্য, তার উপর কৈয়টের লেখা প্রদীপ টিকা, এবং এই প্রদীপ টিকার ওপর নাগেশ ভট্টের লেখা হচ্ছে উদ্যোত বা বিবরণ। তো এখানে অপশন বি অর্থাৎ উদ্যোতঃ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ প্রদীপ টিকা যে ভাষ্য সেটি হচ্ছে উদ্যোত। পরের প্রশ্ন, আচার্য দেবান ভট্ট অস্য গ্রন্থস্য প্রণেতা, অর্থাৎ আচার্য দেবন ভট্ট কোন গ্রন্থের প্রণেতা? তো ধর্মশাস্ত্রের সুপ্রসিদ্ধ নিবন্ধ গ্রন্থ হচ্ছে স্মৃতি চন্দ্রিকা, এটি হচ্ছে আচার্য দেবন ভট্টের লেখা, তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সামবেদস্য প্রতিসাক্ষ্য গ্রন্থো ভবতি, অর্থাৎ সামবেদের প্রতিসাক্ষ্য গ্রন্থ কোনটি? তো সামবেদের প্রতিসাক্ষ্য গ্রন্থ হচ্ছে পুষ্পসূত্রম, তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্লেশ কর্ম বিপাকাশৈঃ অপরামৃষ্টঃ পুরুষ বিশেষঃ কः, অর্থাৎ ক্লেশ কর্ম বিপাক ইত্যাদি দ্বারা অপরামৃষ্ট পুরুষ, অস্পৃষ্ট পুরুষ, পুরুষ বিশেষ কে? তো মহর্ষি পতঞ্জলি তার যোগ সূত্রের সমাধিপাদে ঈশ্বরের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে ক্লেশ কর্ম বিপাকাশৈর অপরামৃষ্টঃ পুরুষ বিশেষ ঈশ্বরঃ, অর্থাৎ যিনি অবিদ্যাদি পঞ্চক্লেশ, ধর্ম অধর্ম রূপ কর্ম, কর্মফল বা বিপাক এবং কর্মসংস্কার বা আশয়, এই চারটির দ্বারা ত্রিকালেই স্পর্শিত বা লিপ্ত হন না, সেই নিত্য মুক্ত পুরুষ বিশেষ হচ্ছেন ঈশ্বর। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ ঈশ্বরঃ। ক্লেশ কর্ম বিপাকাশৈর অপরামৃষ্টঃ পুরুষ বিশেষঃ হচ্ছে ঈশ্বরঃ। পরের প্রশ্ন, পদবাক্য প্রমাণজ্ঞ ইতি রূপকারः কः উচ্যতে, অর্থাৎ পদবাক্য প্রমাণজ্ঞ এটি কাকে বলা হয়? তো মহাকবি ভবভূতি তার তিনটি নাটকের অর্থাৎ উত্তররামচরিত, মালতী মাধব এবং মহাবীর চরিত, এই তিনটি নাটকের প্রস্তাবনাতেই নিজেকে পরিচয় দিতে গিয়ে তিনি পদবাক্য প্রমাণজ্ঞ বলে উল্লেখ করেছেন। এখানে পদ বলতে ব্যাকরণ শাস্ত্রকে বোঝায়, বাক্য বলতে মীমাংসা শাস্ত্র এবং প্রমাণ বলতে ন্যায় শাস্ত্র। তাহলে এর উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ ভবভূতি। পরের প্রশ্ন, তজ্জাবেতাবুভৌ গণৌ ইতি ব্যসন প্রসঙ্গে তদিতি সর্বনাম্না কস্য নির্দেশः, অর্থাৎ এখানে যে অংশটি নেওয়া হয়েছে তৎ যৌ এতৌ উভৌ গণৌ, এখানে তৎ এই সর্বনামের দ্বারা কার নির্দেশ করা হয়েছে? তো এই পংক্তিটি মনুসংহিতার সপ্তম অধ্যায় রাজধর্ম প্রকরণে আছেন। এখানে মহর্ষি মনু রাজাদের ব্যসন সম্পর্কে সচেতন করতে গিয়ে বলেছেন রাজাদের দুই প্রকারের ব্যসন হতে পারে, কামজ ব্যসন এবং ক্রোধজ ব্যসন। এবং সেই শ্লোকে তিনি বলেছেন দ্বয়োরপ্যেতয়োর মূলম ইয়ং সর্বে কবয়ো বিদুঃ তম যত্নেন জয়েত লোভম তজ্জাবেতাবুভৌ গণৌ, অর্থাৎ এই দুই প্রকার যে ব্যসন কামজ ব্যসন এবং ক্রোধজ ব্যসন, এই দুটির মূলে
যে লোভ রয়েছে তাকে জয় করার জন্য বলা হয়েছে। তাহলে এই লোভ থেকে এই কামজ ব্যসন এবং ক্রোধজ ব্যসনের উৎপত্তি। অর্থাৎ এই যে কামজ এবং ক্রোধজ ব্যসন, এটা হচ্ছে তৎজৌ অর্থাৎ লোভজ, অর্থাৎ লৌহ থেকে জন্ম হয়। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লোভস্য। এখানে তৎ এই পদের দ্বারা লোভের কথা বলা হয়েছে, কারণ লোভ থেকে কামজ এবং ক্রোধজ ব্যসনের উৎপত্তি। পরবর্তী প্রশ্ন, কিরাতার্জুনীয়স্য কস্মিन् सर्गे চিত্রবন্ধস্য প্রয়োগः কৃতः। অর্থাৎ কিরাতার্জুনীয়ের কোন স্বর্গে চিত্রবন্ধের প্রয়োগ পাওয়া যায়। তো এর পঞ্চদশ স্বর্গে চিত্রবন্ধের প্রয়োগ পাওয়া যায়। এখানে সর্বতোভদ্র, গৌত্রিকা বন্ধ বা একাক্ষরী শ্লোক ইত্যাদির প্রয়োগ পাওয়া যায়। এই যে শ্লোকটি দেখছি আমরা সম্পূর্ণ নকার দিয়ে শ্লোক, এটি একটি খুব ফেমাস শ্লোক। এটি কিরাতার্জুনীয়ের পঞ্চদশ স্বর্গের 14 নম্বর শ্লোক। তাই সঠিক উত্তর হচ্ছে এ, পঞ্চদশে। পরের প্রশ্ন, ভূতাত্মা ত্রিপুরান্তকঃ সজয়তি শ্রেয়ঃ প্রসূতির্ভবঃ অয়ং শ্লোকপাদঃ কেন ছন্দসা নিবদ্ধঃ। এই যে শ্লোকের পাদটি দেওয়া আছে, এটি কোন ছন্দে নিবদ্ধ। ছন্দ পড়ার সময় আমরা ছন্দের লক্ষণগুলি তো অবশ্যই মনে রাখবো, কিন্তু সব থেকে যেটি আমরা আগে মনে রাখবো সেটি হচ্ছে কোন ছন্দের কতগুলি করে অক্ষর আছে। এটি থাকলে আমরা অনেক সময় খুব সহজে বের করে নিতে পারবো। যেমন এখানে এই যে পাদটি দেওয়া আছে, এটা আমরা যদি গুনি তাহলে এখানে আমরা 19টি অক্ষর পাবো। আর এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে শুধুমাত্র শার্দূল ও বিক্রীডিত ছন্দে 19টি শ্লোক 19টি অক্ষর পাওয়া যায়। বাকি যে শিখরিণী, মন্দাক্রান্তা বা হরিণী, এই প্রতিটিতেই 17টি করে অক্ষর আছে। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে শার্দূল ও বিক্রীডিতম, অপশন বি। আর এর লক্ষণ কি আছে? এর লক্ষণ আছে সূর্যাস্বৈর মসজস ততাঃ সগুরবঃ শার্দূল বিক্রীডিতম। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন, বাক্যপদীয়স্য তৃতীয় কাণ্ডস্য একা টিকা অনেন কৃতা। অর্থাৎ বাক্যপদীয়ের তৃতীয় কাণ্ডের একটি টিকা এদের মধ্যে কার দ্বারা রচিত। তো আচার্য ভর্তৃহরি রচিত যে বাক্যপদীয় তার 3টি কাণ্ড রয়েছে, ব্রহ্মকাণ্ড, বাক্যকাণ্ড এবং পদকাণ্ড। তো এই যে পদকাণ্ড বা তৃতীয় যে কাণ্ড, এর উপর হেলরাজের প্রকীর্ণ প্রকাশ, এটি একটি প্রসিদ্ধ টিকা। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ হেলরাজেন। পরের প্রশ্ন, পিশাচ ইতি শব্দস্য পিচাস ইতি উচ্চারণে কিম কারণম। অর্থাৎ পিশাচ এই শব্দের পিচাস এই রূপ উচ্চারণে কি কারণ। ভাষাবিজ্ঞানে যখন কোনো শব্দের দুটি ধ্বনি বা বর্ণ পরস্পরের স্থান পরিবর্তন করে তখন তাকে বর্ণ বিপর্যয় বলে। ইয়াস্কাচার্য নিরুক্তে এর উদাহরণ দেখিয়েছেন যে সিংহ থেকে হিংস এইরূপ। তাহলে এখানে বর্ণ বিপর্যয় ঘটেছে। আর যে প্রথম অপশন আছে সমীকরণ, এটি কখন হয়? যখন দুটি বিষম ধ্বনি এক হয়। এবং স্বরভক্তি কখন হয়? যখন যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আসে। আর অপশ্রুতি হচ্ছে স্বরধ্বনির গুণগত পরিবর্তন। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ বর্ণ বিপর্যয়। আশিসীনাথः ইতি সূত্রেণ কা বিভক্তি বিহিতা। অর্থাৎ এই সূত্রের দ্বারা কোন বিভক্তি বিহিত হয়। তো পাণিনির অষ্টাধ্যায়ী কারক প্রকরণে এই সূত্রটি আছে। এর অর্থ হচ্ছে যখন নাথ এই ধাতুর প্রয়োগ আশিসি অর্থে হয় তখন ষষ্ঠী বিভক্তি হয়। তাই এখানে অপশন সি, অর্থাৎ ষষ্ঠী হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভূপতি শব্দস্য ঘি সংজ্ঞা কেন সূত্রেণ বিধীয়তে। এই ভূপতি শব্দের ঘি সংজ্ঞা কোন সূত্রের দ্বারা হয়। তো পাণিনি ব্যাকরণে শেষ ও ঘ্যাসাখি এই সূত্রের দ্বারা হ্রস্ব ইকারান্ত আর উকারান্ত শব্দের ঘি সংজ্ঞা হয়, কিন্তু সখী শব্দ ছেড়ে অন্যান্য শব্দগুলি। আর আচ্ছা, এখানে তো ভূপতি শব্দ আছে, তাহলে পতি শব্দের অন্যভাবে ঘি সংজ্ঞা হয়। কিভাবে হয় না, পতি শব্দের পতিহি সমাস এব এই সূত্রের দ্বারা ঘি সংজ্ঞা হয়। কখন? যখন এই পতি শব্দ সমাসে প্রযুক্ত হয় তখন শুধুমাত্র এই পতি শব্দের ঘি সংজ্ঞা হয়। তাই এখানে এই যে ভূপতি এর সমাস যখন হয় ভুবঃ পতি ভূপতিহি, তখন এই পতি সমাস এব এই সূত্রের দ্বারা ঘি সংজ্ঞা বিহিত হয়।
ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য। এই ভাগে আমরা প্রথম 50টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভাগে আমরা পরবর্তী 50টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।